স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ। আপনাদের সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। দেশে করোনায় ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত, আসছে কোরবানির হাট নিয়ে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বেড়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত 3288 জন, মোট মৃত্যু সংখ্যা 1997 জন। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত 1,12,00,000, মৃত্যু ছাড়িয়েছে 5,30,000। এইসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা একটু আপনাদের দেখাতে চাই যে সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি সেটি দেখাতে চাই। সারা বিশ্বে এখন পর্যন্ত সর্বমোট বলছিলাম যে করোনায় আক্রান্ত সংখ্যা 1,12,83,501 জন এবং এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 5,30,918 জন এবং সুস্থ হয়েছেন 63,92,037 জন। এরপর আমরা সারা বিশ্বের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পরিসংখ্যান জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের হার যুক্তরাষ্ট্রে, সেখানে 29 লাখ বেশি আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুবরণ করেছেন 1,32,196 জন। গত কয়েক ঘন্টা সেখানে মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে, যার কারণে গত কয়েক ঘন্টায় মৃত্যুর সংখ্যা 95 জন। এখন সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত মেক্সিকো এবং 654 জন দেশটিতে মৃত্যুবরণ করেছে এবং সেখানে গত কয়েক ঘন্টায় 6,740 জন আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি ঊর্ধ্বমুখী মেক্সিকোতে। এরপরে রয়েছে ইন্ডিয়া। আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ইন্ডিয়ার সেই সংখ্যাটা অনেকটা বেশি, সেখানে গত 24 ঘন্টায় 610 জন মৃত্যুবরণ করেছে ইন্ডিয়াতে এবং এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছে 19,279 জন এবং গত কয়েক ঘন্টায় 22,755 জন আক্রান্ত হয়েছে ইন্ডিয়াতে। সর্বমোট 6,72,000-এর বেশি মানুষ ইন্ডিয়াতে আক্রান্ত হয়েছেন এবং বাংলাদেশেও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন। আমরা একটু বাংলাদেশের পরিসংখ্যান যদি বলি, এটি ইন্ডিয়ার পরিসংখ্যান এবং বাংলাদেশে এখন পর্যন্ত 1,59,679 জন এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছেন প্রায় 2,000 ছুঁই 1,997 এবং সুস্থ হয়েছেন এখন পর্যন্ত 70,721 জন। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। আমরা একটু, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথিরা যুক্ত হয়েছেন। এর মধ্যে জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক বাংলা ট্রিবিউন, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন কানাডা থেকে সওগাত আলী সাগর, নতুন দেশ পত্রিকার সম্পাদক, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন রাশিয়া থেকে একজন চিকিৎসক জনাব ইব্রাহিম ইসলাম। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা। আমরা চলে যেতে চাই আজকে গত 24 ঘন্টায় দেশ বিদেশে যেসব খবরাখবরগুলো উঠে এসেছে সেই খবরাখবরের দিয়ে আমরা আলোচনা শুরু করব। এখন পর্যন্ত আমরা দেখছি যে বাংলাদেশ প্রতিদিনের যে প্রধান খবর, পাটকলে উৎপাদন বন্ধের প্রতিবাদে বগুড়ায় বাসদের মানববন্ধন, এই ধরনের কিছু খবর উঠে এসেছে এবং আরো খবর উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিন এবারও লাখ টাকার গরুর চামড়া 200 টাকায়, এরকম কিছু খবর আছে এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরও কিন্তু রয়েছে। ভুতুড়ে বিলে 287 জনকে শাস্তির সুপারিশ, ডিপিডিসির 5 জন বরখাস্ত। এটি একটি খবর বিদ্যুৎ নিয়ে। বিদ্যুৎ বিল, বিভিন্ন জায়গায় মানুষের যে অভিযোগগুলো থাকে, আমরা দেখি যে সেই অভিযোগগুলো বিদ্যুৎ বিল বাড়তি আসে, যার কারণে আসলে এই ঘটনা ঘটেছে। এছাড়া পাটকল নিয়ে যে বিষয়টি বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে ছিল পাটকল বন্ধের বিষয়টি, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পাটকল আগামী 3 মাস পরে আধুনিকায়ন করে সক্ষম রূপে সেটি আবার চালু করা হবে। আজও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যারা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে যেসব শ্রমিকরা, অর্থাৎ 24,000-এর বেশি শ্রমিক তাদেরকে ছাঁটাই করা হয়েছে, সেসব শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে যখন পাটকলগুলো আধুনিকায়ন করে চালু করা হবে তাদেরকেই নেওয়া হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা এর মধ্যে রয়েছেন যারা মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। কদিন বাদে কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে পশুর হাট নিয়ে জনস্বাস্থ্যবিদরা শঙ্কা জানাচ্ছের যে এখানে একটি শঙ্কার জায়গা যে মানুষ এমনিতেই কিন্তু নিয়ম মানছে না। আমরা পথে ঘাটে আমরা দেখছি যে অনেকে মাস্ক পরছেন না। পশুর হাটে আসলে একটি ম্যাসাকার হওয়ার শঙ্কা প্রকাশ করছেন জনস্বাস্থ্যবিদরা। আশঙ্কা এবং সতর্কতার জায়গায় কার দায়িত্ব, কতটুকু যারা পালন করছেন না, সবকিছু মিলিয়ে আসলে কি বলবেন জনাব মাসুদ কামাল? পশুর হাটটা আসলে একটা, আমি মনে করি আমাদের জন্য একটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, এটা আমার ধারণা। এটা খুব স্বাভাবিক। দেখেন, আমরা এমন একটা রোগের মুখোমুখি আছি যে রোগটা সবচেয়ে বড় সমস্যা হলো সারা দুনিয়া ব্যাপী, বিশেষজ্ঞরা বলছেন
যে আপনি ক্লোজ কানেকশনে বেশি লোক আসতে পারবেন না, কারণ আপনি তো জানবেন না কার রোগটা আছে, কে রোগটা বহন করছে আর কি করছে না। কাজে সামাজিক দূরত্ব তারা বজায় রাখতে বলছে, পার্থপক্ষে বাইরে যেতে না করছে। সেখানে আপনি সবাইকে আহ্বান করবেন পশুর হাটের জন্য, পশুর হাটে যে পশু কেনার জন্য, পশুর হাটের ইজারা দেবেন, ইজারাদাররা মাইক দিয়ে দিয়ে আহ্বান করবেন, আসুন আসুন এখান থেকে গরু কিনুন, ছাগল কিনুন। তো এটা তো মূল যে থিমটা, সেই থিমটার সঙ্গে কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? হয়তো গেল। তো এটা করে, এটা কেন করছেন, কি কারণে করছেন, এটা আমার কাছে আসলে বুঝে আসে না। এটা এটা পৃথিবীর কোন মানে ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা এটা মানতে রাজি হবেন। নিশ্চয়ই একটা সময় কোনো যুক্তি ওরা খুঁজে পাবেন, কেন কি যুক্তি খুঁজে পাবেন এখনো শুনিনি, সেটা শোনার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি মনে করি এটা হবে একটা বিপর্যয়ের বড় কারণ হয়ে যাবে পরবর্তী সময়ে। দেখেন প্রশ্ন ঢাকা সরে না, সারা দেশে হবে। সারা দেশে আপনি সমস্ত লোক এক জায়গায় আপনি একত্রিত করছেন। আমি নিজে আমার অভিজ্ঞতা কি বলে, পশুহাটে যখন লোকজন যায়, অনেক বড় বড় লোকজন যায় কিন্তু গরু কেনার জন্য, তাদের সঙ্গে অন্য লোক থাকে, ওনারাও যায়, সেজে গুজে যায়, স্থানীয়রা পাঞ্জাবি করে যায়। যখন তারা কিন্তু বেরিয়ে আসেন তখন ওনাদের দেখে মনে হয় বিধ্বস্ত একটা লোক। তখন ওখানে গেলে আপনার হুড়াহুড়ি পিরাপিরি করা ছাড়া কোনো উপায় থাকে না। তো তো এটা কেন, এই আহ্বানটা গভর্নমেন্ট কেন করছেন? এই মানে আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন আমি বুঝতে পারছি না। যদি পশুর, যারা মাসুদ কামাল, আমি বলতে যদি পশুর হাট রেখে, সরকার তো সব জায়গায় পশুর হাটের অনুমোদন দেয়নি এই বছর, সেক্ষেত্রে পশুর হাট রেখে যদি সতর্কতামূলক কোনো বা বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, আপনার কি মনে হয় আসলে করা উচিত কিনা, বা আমরা এখনো যারা মানছি না? করাই যায়, বিকল্প তো করাই যায়। মনে করেন এখন তো অনলাইনে অনেক কিছু হচ্ছে, আপনি ঢাকা শহরে কিন্তু এটা অনলাইনে ওপেন করতে পারছেন, যে যারা কুরবানি দিতে চান তারা অনলাইনে গরু কিনবেন। অনলাইনে আমরা জামা কাপড় কিনছি না, আজকে দেখি যে ছোটখাটো প্রয়োজনপত্র লোক অনলাইনে কিনতেছে। এটা ঢাকা শহরে হতেই পারতো। হ্যাঁ, আপনি প্রত্যেকটা লোক নিজের ঘরের থেকে কিনবেন তা তো নয়। আপনি পাশে একটা বন্ধু বান্ধবের বাসা আছে, অথবা একটা আপনার দোকান আছে, দোকানে যে করতে পারে, কোনো সমস্যা তো নেই। ওখানে যে অনলাইনে ছবি টবি দেখে একটা তারা কিনতে, ঢাকা শহরে পারে। ঢাকার বাইরে যেটা হচ্ছে, দেখেন ঢাকার বাইরে গ্রামগুলোর কথা আমি জানি, গ্রামগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় কি পাড়ার লোকে কিন্তু গরুটা কিনে ফেলে। হ্যাঁ, পশুহাটে এইভাবে আমি মনে করি এইভাবে ওপেন পশুহাটটা করতে দেওয়াটা এটা কি মোটেই ঠিক হচ্ছে। আর কোরবানি আপনি দিবেন তো না, কোরবানি আপনি এক বছর কোরবানি না দিলেই বা কি, এটা তো আপনার জন্য ফরজ না। কোরবানি যেটা কি ফরজ, এটা তো ফরজ না। তো আপনি মাঝখানে তো এই রোগের ভয়ে ফরজ নামাজ পর্যন্ত মসজিদ থেকে সরাই দিলেন। জি, বুঝতে পারছি। যারা আসলে স্থানীয় পর্যায়ে খামারি রয়েছেন, কিংবা মানে এইভাবে পশুর হাট জমজমাট না করে কেনা যেতে পারে, বা স্থানীয় গ্রাম পর্যায়ে যারা রয়েছেন তারা সেখান থেকে কিনে নিতে পারেন, এবং এটি একটি নির্দিষ্ট সতর্কতা মেনেও ঢাকাতে যে সীমিত পরিসরে হাটের অনুমোদন দেওয়া হচ্ছে সেখানে হয়তো করা যেতে পারে। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই যে করোনাকে কেন্দ্র করে আসলে কোনো প্রেডিকশন এখন পর্যন্ত কোথাও, বাংলাদেশে তো কাজ করছেই না, কোনো দেশেই কাজ করেনি। আসলে ভাইরাসটি তার নিজ গতিতেই ছড়াচ্ছে। মানুষের মধ্যে সতর্কতা মানার যে বেশ গাফুলতিও কিন্তু আমরা আমাদের দেশে দেখছি। করোনা মোকাবেলায় এমন বেহাল দশার সংক্রমণ আরো দীর্ঘতর হওয়ার একটি সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে। এক্ষেত্রে আসলে সবকিছু মিলিয়ে যে মানুষ সতর্কতা মানছেন না, সামনে কোরবানি, কি বলবেন জনাব হারুনুর রশিদ, যদি ছোট করে বলেন। এটা তো আসলে গত ৩-৪ মাস ধরে একই আলোচনা চলছে যে আমরা কোথায় যাচ্ছি, মানুষ এটা মানছে না, কেউ মানছে, সব মিলিয়ে সেটা তো আমরা চোখের সামনেই দেখছি। কিন্তু গরুরহাট নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে সেটা দিয়ে শুরু করে তারপরে আমরা হয়তো বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। মাসুদ কামাল ভাইয়ের ওই জায়গাটাতে আমি একমত যে ওপেন গরুর বাজার দেওয়া যাবে না, গরুর হাট করা যাবে না, বা গবাদি পশু বাজার করা যাবে না। কিন্তু আমাদের অর্থনীতির সাথে আপনার তো, আমি এর আগেও বলেছি আপনাদের এখানে, আমাদের একটা ট্রেড অফে যেতে হবে যে আমরা কতটা ছাড় দেব, অর্থাৎ আমরা কতটা সচল থাকবো, কতটা আবার ঘরে থাকবো। তো এই অর্থনীতির সাথে কিন্তু গ্রামের মানুষের যারা একটা দুটো গরু তৈরি করে সারা দেশে, অথবা যারা খামারি, তাদের একটা যোগ আছে। এই জিনিসটা মাথায় রেখে একটু আগে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে সেখানে কিন্তু একটা পদ্ধতি ডেভেলপ করা যেত। আমি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে আমি কথা বলছিলাম। গ্রামের যে সমস্যাটা সেটিও সমাধানের একটি জায়গা আছে। সেটা হচ্ছে, আপনি এবার খেয়াল করবেন, এবার কিন্তু কৃষকদের কাছ থেকে বিভিন্ন বাহিনীর লোকজন আপনার কাঁচা মাল বা টমেটো এগুলো সংগ্রহ করে আবার মার্কেটিং করে দিয়েছে। অর্থাৎ দীর্ঘ মেয়াদে যদি এই চিন্তাটি থাকতো, তাহলে এই গ্রামের কৃষকের কাছ থেকে গরু সংগ্রহ করা, সেটা অনলাইনে মার্কেটিং করা এবং তাকে আবার টাকাটা পৌঁছে দেয়, এটা কোনো সমস্যা হতো বলে আমি মনে করি না।
ওই একই কথা যে বারবার আমরা বলি, হয়তো আরো বলবেন, যে আসলে এই গরুর মার্কেট নিয়ে, এই কোরবানির মার্কেট নিয়ে এই প্ল্যানিংটা আগে ছিল না। আমি চাই যে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর যে অর্থনীতি সেটা সচল থাকুক, কিন্তু সেটা সচল রাখার জন্য যে জিনিসটা করা দরকার ছিল সেটা করা হয়নি। কিন্তু আমি মনে করি এখনো সময় আছে। একটা জিনিস দেখেন, ঢাকায় আপনি বলছিলেন যে সব জায়গায় হবে না, ঢাকায় 24টা গরুর হাট হলে আর বাকি থাকবে কি? যখন 24টা গরুর হাট হবে, এর সাথে 3 থেকে 4 গুণ দেন, গলিতে আপনি এটা থামাইতে পারবেন না, এটা থামানো সম্ভব না। যেরকম গরুর হাটে সামাজিক দূরত্ব মানা সম্ভব না, স্বাস্থ্যবিধি মানা সম্ভব না, এটা আমার কথা না, এটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ন্যাশনাল কমিটি বলছে যে সম্ভব না। কিন্তু তাহলে গরুর হাটটা কেন বসবে, এত আগ্রহ কেন? এখন সিটি কর্পোরেশন অনলাইনে কেন আগ্রহ নেই? আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে ঢাকায় সিটি কর্পোরেশন আপনাদের অনলাইনে তো আমার কোনো খোঁজ খবর নাই, আমরা তো জানি না। কেন জানেন? জানেন না এই কারণে, এই ইজারা দিলে টাকা আসে, ইজারায় মধ্যস্বত্ব ভোগে আছে, এখানে নানা রকম ব্যবসা ফন্দির এগুলো থাকে। আবার গরু যখন আসে ট্রাকে ট্রলারে করে, নৌকা করে, তার ভেতরে একটা চাঁদাবাজির বিষয় থাকে। সব মিলিয়ে একটি অবৈধ অর্থনীতির বিশাল একটা জায়গা আছে। তারা চান গরুর হাট বসবে, কিন্তু আমি মনে করি বাংলাদেশে এই কোরবানিতে এই গরু বিক্রিও সম্ভব, এবং সেটি হচ্ছে অনলাইনটা যদি আমরা গড়ে তুলি। বুঝতে পেরেছি আমরা, অনলাইনে বা আরো হয়তো আরো ভাববেন যারা রয়েছেন কর্তৃপক্ষ। আমরা একটু জনাব শওকত আলী সাগর আমাদের সঙ্গে কানাডা থেকে যুক্ত হয়েছেন। আপনার কাছে আসতে যে আসলে করোনা নিয়ন্ত্রণে অনেক দেশই চেষ্টা করেছেন, তাদের অনেক দেশই সংক্রমণ পরে কিন্তু তাদের সংক্রমণও ছড়িয়েছে, কেউ সফল হয়েছেন আবার কেউ সফল হননি। সার্বিক প্রেক্ষাপটে আসলে করোনার সংক্রমণ ঠেকিয়ে রাখা কি আসলেই সম্ভব হচ্ছে? আমরা দেখছি যে ব্রাজিলে করোনা সংক্রমণ সেভাবে ছিল না, সেখানে এখন দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত, এরপরে রাশিয়াতে হচ্ছে, আরো বিভিন্ন দেশে হচ্ছে। যদিও আমরা বিপরীতে দেখছি যে ইতালি বা স্পেনে করোনার সংক্রমণ অনেকটা ঊর্ধ্বমুখী ছিল সেসব দেশগুলোতে, কিন্তু সেখানে এখন বন্ধ হয়ে গিয়েছে। আসলে এর কারণগুলো আসলে কি মনে হয় আপনার কাছে? আপনার মতামতটুকু জানতে চাই। একটা জিনিস বলি যে মাসুদ কামাল ভাই আলোচনাটা যেমন শুরু করেছিলেন যে বিশেষজ্ঞরা যে কথাটা বলেন, ক্লোজ কানেকশনে, এখানে ডক্টর ইব্রাহিম আছেন, ক্লোজ কানেকশনে এই রোগটার বিস্তার ঘটে। যেসব দেশগুলো প্রথমত নিয়ন্ত্রণ করেছে এবং ইকোনমি ওপেন করতে শুরু করেছে, মানুষ বাইরে এসেছে, মানুষ বাইরে আসার পর আবার ক্লোজ কানেকশনে এসেছে, কারো কারো মধ্যে সেটি থেকেছে এবং সেখান থেকে আবার বিস্তার ঘটেছে। এবং দ্বিতীয় পর্যায়ের বিস্তারটা যখন যেসব দেশ ভালোভাবে মনিটর করতে পারে নাই, আমার প্রতিবেশী দেশ আমেরিকার কথা যদি বলি, আমেরিকা, আপনি ব্রাজিলের কথা বললেন, দ্বিতীয় পর্যায়ে মানুষ বাইরে আসার সময় যখন মনিটরিংটা ঠিক মতো করতে পারে নাই, সেই সময় এটি আবার বিস্তার ঘটেছে। কানাডাতে যদি আমরা বলি, কানাডাতে আমরা এখন বাইরে যাচ্ছি, আমাদের মল খুলে গেছে, দোকানপাট খুলে গেছে, আজকে চিড়িয়াখানা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবং আজকেই কানাডার বিশেষজ্ঞদের যে একটি বক্তব্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, তারা বলছেন যে কানাডাতে সেকেন্ড ওয়েভটা হিট করা বা সেটি প্রচন্ড হওয়ার সম্ভাবনা কম হিসাবে তারা বলছেন যে গভর্নমেন্টের যে অ্যালার্টনেসের কারণে সেটি কম। এখন সেই অ্যালার্টনেসটা কিরকম দেখেন, কানাডাতে মাত্রই কানাডার জন্মদিন, মানে কানাডা ডে, আমাদের যেমন স্বাধীনতা দিবস, তাদের তো স্বাধীনতা দিবস নাই, কানাডার জন্মদিনে তারা সমস্ত প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এমনকি ফায়ার ওয়ার্কসটা সেটাও বলেছে যে আমরা করবো, তোমরা অনলাইনে দেখবা, কাউকে সেখানে আসতে দেওয়া হবে না। তারপরেও বিচে কোনো জায়গায়, সব জায়গায় না, শহরের বাইরে গ্রাম অঞ্চলে কোনো জায়গায় বিচে অনেক লোক সমাগম হয়েছে এবং হওয়ার পরে ওই এলাকাগুলোতে কিন্তু স্ট্রিক্ট আবার কোয়ারেন্টাইন করে দিয়েছে, মানুষকে আটকে দেওয়া হয়েছে, যাতে 2 সপ্তাহ পরে ওদের মাঝ থেকে বাইরে বিস্তারটা না ঘটে। ফলে হয়তো 2 সপ্তাহ পরে ওই জায়গাটায় কিছু নতুন রোগ হবে, কিন্তু বাইরে আসবে না। বিষয়টি হচ্ছে এরকম। আমরা যে গরুর হাটের যে আলোচনাটা করছিলাম, আমরা যদি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিতে পারি, গরুর হাটের বিষয়টিও কিন্তু আমরা বন্ধ রাখতে পারতাম। একটি আলোচনা, যা একটা পয়েন্ট আমি বলি, যে বাংলাদেশ সরকার যে স্বাস্থ্য যে আইন, একটা আইনের আওতায় জরুরি অবস্থা বা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন, সেটি কি প্রত্যাহার করা হয়েছে আমি জানি না, মাসুদ কামাল ভাই বলতে পারবেন, হারুন ভালো বলতে পারবে। না, প্রত্যাহার করা হয়নি। যদি সেটি প্রত্যাহার না করা হয়ে থাকে, তাহলে সেই আইনের আওতায় কিন্তু গরুর হাট বসতে পারে না। যদি গরুর হাটটা বসে, তাহলে সরকার নিজে সেই আইনটি লঙ্ঘন করছে। সেই ঘোষণাটি প্রত্যাহার করার পরে কিন্তু গরুর হাটটি বসানো উচিত ছিল।
তাহলে আপনি সরকার যদি কন্ট্রাডিকশনের মধ্যে থাকে এবং মানুষ তাহলে ধরে নেয় যে এটি আসলে খুব এটি খুব ভয় পাওয়ার মতো কিছু না, এটি কত বিবেচনায় নেওয়ার কিছু না। যেই সব দেশে এই ইয়েটা হয়েছে, কি বলে এটাকে, মানে একটু হালকা ভাবে দেখা হয়েছে, সেই সব দেশে সেকেন্ড ওয়েভটা আবার হিট করেছে। যেসব দেশ সেকেন্ড ওয়েভের মানে খুলে দেওয়ার পরেও একটু কঠিন মনোযোগ রেখেছে, সেই সব দেশে এই হিটিংটা খুব বেশি হার্ড হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে ইতালি এবং স্পেনে একদম শূন্যের কোঠায়, মানে সেখানে কি তারা খুব বেশ সতর্ক হয়ে গিয়েছে নাকি আসলে এর কারণ কি? না, শূন্যের কোঠা কিন্তু আপনি বলতে পারেন না, কারণ হচ্ছে এর সঙ্গে টেস্টিং এর সম্পর্ক আছে। আপনি কত বেশি মানুষকে টেস্টের আওতায় আনলেন, আপনি নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ আমার এত লোক এখনো আক্রান্ত আছে। কারণ এটা আপনারা অনেকবার আলোচনা করেছেন। এখনকার যে পরিসংখ্যান, প্রতিদিনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমরা কিন্তু মৃত্যু বা সংক্রমণ দেখছি না নতুন করে। ইতালি সেটি কিন্তু হতে পারে, কারণ যার শারীরিক সক্ষমতাটা বেশি থাকলে সে হাসপাতালে যাবে না, নতুন মানুষ মৃত্যু হবে না, সেটি কিন্তু সত্য। কিন্তু তার সত্ত্বেও কারো মধ্যে জীবাণুটা থাকতে পারে, এবং তিনি যখন অপেক্ষাকৃত দুর্বল মানুষের কাছাকাছি আসবেন, দুর্বল মানুষটি যদি আক্রান্ত হয় তখন হাসপাতালে যাওয়ার প্রশ্ন আসবে, তখন মৃত্যুর প্রশ্ন আসবে। কিন্তু তার মানে কিন্তু এই না যে ভাইরাসটি একেবারে চলে গেছে, ভাইরাসটি কিন্তু থেকে যাচ্ছে। এই কারণেই দ্বিতীয় পর্যায়ে সতর্কতা অবলম্বন করার ব্যাপার থাকে। জি, ধন্যবাদ জনাব শওকত আলী সাগর, আপনি থাকুন আমাদের সঙ্গে। ইব্রাহিম ইসলাম, আপনি রাশিয়া থেকে যুক্ত হয়েছেন। রাশিয়াতে আসলে আমরা প্রথম দিকে দেখছি যে সংক্রমণ সেভাবে ছড়ায়নি আসলে। এখন সেখানে এমন কি কারণ ঘটলো যে সংক্রমণ খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে? বা আপনি যে চিকিৎসক হিসেবে একটু আপনার চিকিৎসার দিক থেকে যদি একটু বলেন যে সেখানে সে দেশের সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা কি পরিস্থিতি একটু যদি জানান। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। তো আপনারা সবাই জানেন রাশিয়াতে শুরুর দিকে যখন চায়নাতে প্রথম করোনা ধরা পড়লো, তখন থেকে রাশিয়া খুব সতর্ক অবস্থানে চলে গেছিল, এবং রাশিয়াতে সর্বপ্রথম 31শে জানুয়ারি করোনার দুইজন চাইনিজ টুরিস্ট প্রথম শনাক্ত হয়। তখন থেকে রাশিয়া সিরিয়াস পজিশনে চলে যায় এবং 28শে মার্চ প্রথম লকডাউন ঘোষণা করে, এবং এটা ছিল 14 দিনের জন্য। পরবর্তীতে সেটা আবার যখন রাশিয়ার একজন মানে আমাদের যে মেডিকেল ডক্টরদের হেড তখন আক্রান্ত হয়, তখন তার আক্রান্তের কথা চিন্তা করে পরবর্তীতে লকডাউন বর্ধিত করা হয়। এবং গত 3 সপ্তাহ আগেও রাশিয়াতে প্রায় প্রতিদিন 10,000-এর উপর করোনা রোগী শনাক্ত হচ্ছিল, কিন্তু পরবর্তীতে রাশিয়ান সরকারের প্রিভেন্টিভ মেজার প্রচুর পরিমাণ করোনা টেস্ট করা, প্রায় প্রতি 3 দিন পর প্রায় 70,000 রোগীর করোনা টেস্ট করা, এবং মাস খানিক আগের রিপোর্ট অনুযায়ী প্রায় 10 মিলিয়নের অধিক করোনা টেস্ট করা হয়েছে ইতিমধ্যে। তো এখন প্রায় প্রতিদিন 70,000 রোগীর করোনা টেস্ট করছে। প্লাস গত 8ই জুন করোনা লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে রাশিয়াতে। কারণ লকডাউন উঠিয়ে দেওয়ার একটাই কারণ করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো তারপরে আরেকটা জিনিস এখানে প্রভাব বিস্তার করছে, সেটা হচ্ছে রাশিয়ার সংবিধান সংশোধনীর যে একটা প্রস্তাবনা ছিল, গত 22শে এপ্রিল হওয়ার কথা ছিল, সেটা করোনার এই লকডাউনের পরিস্থিতির কথা বিবেচনা করে এবং জনস্বাস্থ্যের কথা চিন্তা করে গত 25শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত হয়েছে 6 দিন ব্যাপী, যাতে মানুষের মানে কন্ট্যাক্ট না হয়, কাছাকাছি না আসে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে দিতে পারে। এবং মস্কো এবং মস্কোর যে পাশের শহর যেটা আমরা বলি পাত মস্কো, এই শহরগুলোর সতর্কতার কথা চিন্তা করে তারা প্রায় 1.5 মিলিয়ন ভোটারকে অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করছে। তো আর এমনিতে এখন লকডাউন উঠে নেওয়ার পর আপনি যদি বাইরে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তারপরেও এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও আজকে পর্যন্ত নতুন আক্রান্ত হয়েছে 6,632 জন। জি, বুঝতে পেরেছি। আমরা ফিরবো আপনার কাছে। জনাব ইব্রাহিম ইসলাম, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসছে যে করোনা অ্যান্টিবডি পরীক্ষার এরই মধ্যে বেশ কয়েকটি দেশে চালু হয়েছে, ভারতেও চালু হয়েছে, বাংলাদেশেও বলা হচ্ছে যে অ্যান্টিবডি পরীক্ষা চালু হবে। গণস্বাস্থ্য কিট তৈরি করেছে এবং তারা বলেছে যে তাদের কিটের মানও উন্নয়ন করেছেন, এবং গণস্বাস্থ্য কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন তিনি হয়তো যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে যাবেন এবং 15 দিনের মধ্যে 5,000 কিটও দিতে চান। আসলে এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে জনাব মাসুদ কামাল। আপনি কিটটা যেটা বলছেন, অ্যান্টিবডি টেস্ট করলে আপনার কি হবে?
আপনি এখন আজকে 3 মাস পার হয়ে গেছে, কিন্তু আপনি এই 3 মাসে আমাদের দেশে এ পর্যন্ত, আমাদের 16 কোটি জনগণের দেশ, তাই না, এই দেশে আপনি কতজনকে টেস্ট করতে পেরেছেন? আমি এখানে হিসাবটা দেখছিলাম যে 83,000 টেস্ট আপনি এ পর্যন্ত করতে পেরেছেন। 3 মাসে আপনার টেস্ট করার সংখ্যা হলো 83,000। তো আপনি 3 মাস পরে এসে অ্যান্টিবডি টেস্ট করার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিতে অ্যান্টিজেন টেস্ট হলে আপনাকে মনে করেন শুরুতে আপনি ধরতে পারতেন। হ্যাঁ, অ্যান্টিবডি টেস্টের কিছু কাজ হয়, মোটামুটি একটা ধারণা তো পাওয়া যায়, কিন্তু সেই ধারণার কাজটা কিন্তু আপনি একদিন কিন্তু করেননি, 3 মাস পরে এসে আপনি বলছেন যে এটা আমি করবো। ঠিক আছে, আপনি করেন, আমার কোনো সমস্যা নেই, যে কোনো টেস্টই আছে করেন, কিন্তু টেস্টটা তো আপনাকে করতে হবে না। আপনি এখন কি করলেন? টেস্টের মধ্যে এসে আবার ফি বসাই দিলেন যে 500 টাকা দিয়ে। পৃথিবীর এমন একটা দেশ দেখান রে ভাই, যেখানে নাকি সরকারি পর্যায়ে করোনা টেস্ট করতে টাকা লাগে। দেখেন, উদাহরণ সৃষ্টির জন্যই বোধহয় আমাদের দেশ এই নিয়মটা করেছে। আপনি সরকার, আচ্ছা আপনি আমাকে বলেন তো দেখি, এই করোনা রোগটা এই দেশে কে এনেছে, কিভাবে এলো? বিদেশ থেকে আসছে। এটা আমার দেশে তো ধান খেতে উৎপাদিত হয় নাই, বিদেশ থেকে রোগটা এখানে আসছে। আসলে কিভাবে? সীমান্ত দিয়ে আসলো, এয়ারপোর্ট দিয়ে আসলো, অন্য কোনো সীমান্ত দিয়ে আসলো। সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্বে কে ছিল? সরকার ছিল। তাহলে এর দায় জনগণকে কেন নিতে হবে? আপনি আমাকে করোনা থেকে মুক্ত রাখতে পারেন নাই, এটা গভর্নমেন্ট, আপনার দায়িত্ব, আপনার ব্যর্থতা। তা আপনার ব্যর্থতার দায় আমি কেন পকেট থেকে 500 টাকা দেবো, 300 টাকা দেবো? আপনি পারেন নাই, আপনি টোটাল ফেল করেছেন টেস্ট করার ক্ষেত্রে। এখন 3 মাস পরে আসে আপনি আমার অ্যান্টিবডি টেস্ট করেন, যে টেস্ট করেন। আপনি দেখেন, আমরা সারা দুনিয়ায় কার সঙ্গে তুলনা করি? ব্রাজিলের সঙ্গে তুলনা করি। ব্রাজিলের অবস্থা নাকি খারাপ, যখন উদাহরণ দেয় সবচেয়ে খারাপ করোনায় ব্রাজিল। ব্রাজিলের টেস্ট হয়েছে কত? ব্রাজিলের টেস্ট হয়েছে 33 লক্ষ। ব্রাজিলের জনগণ কত? জনসংখ্যা কত? আমার চেয়ে সামান্য 5-6 কোটি বেশি। তো তারা তো ভাই এত টেস্ট করার পরেও তাদের অবস্থা কি আমাদের চেয়ে আমরা খারাপের উদাহরণ হিসেবে ওদেরকে দিই? আমি জোর করে টেস্ট কমিয়ে রেখে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এখানে করোনা নেই। এগুলো আপনি কাকে দেখাচ্ছেন, কাকে বোঝাচ্ছেন? যার হচ্ছে সে তো তার নিজের গায়ের চামড়া দিয়ে বুঝতে পারছে আবার কি হলো। এর মধ্যে আপনি আবার যে কথা নাকি সাগর বললো যে ওনাদের জন্মদিন ওরা বন্ধ করে দিয়েছেন। দেখেন, আমরা বন্ধ করেছি। আমরা কি করেছি? আমাদের জাতির জনকের 100তম জন্মবার্ষিকী, যার জন্য নাকি প্রায় 2 বছর আগে থেকে প্রস্তুতি চলছিল, সেটা আমরা বন্ধ করিনি অনুষ্ঠান, আমরা তো বন্ধ করেছি। আমরা যদি ওটা করতে পারলাম, তো কবে বন্ধ করলাম? এপ্রিলে বন্ধ করলাম। কিন্তু এপ্রিলের চেয়ে কি আজকে করোনা পরিস্থিতি এসে ভালো না খারাপ? যখন আজকের চেয়ে ভালো ছিল, তখন যদি আমি জাতির জনকের জন্মদিনটা মানে উৎসব বন্ধ করতে পারি, আজকে আপনি গরুর হাট বন্ধ করতে পারেন না কেন? সমস্যাটা কোথায়? তাহলে আপনি কি হাল ছেড়ে দিয়েছেন? শুনেন, আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। ওই যে চোরকে যখন পুলিশ পিটায় না, পুলিশ প্রথম যখন এই 7-8টা বাড়ি দেয়, চোর ফেরায়, কিন্তু তারপরে চোর দেখে যাতে ফেরানো যায় না, তখন সে হাত পা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে বলে ভাই যা পিটানো পিটান, আমার আর কিছু করার নাই। আমাদের সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে ওনারা হাত পা ছেড়ে দিয়েছে, কিছুই করার নাই। ভাই যেমনি চলে চলুক, যা হবার হবে। আমি মাঝে মাঝে যেতে জ্ঞান করবো, কথাবার্তা বলবো, মানুষ বললে বলবে। সিচুয়েশনটা ওই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। ভেরি আনফরচুনেট। আমি মনে করি প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত সুচিন্তিত এবং যুক্তিগ্রাহ্য ভাবে নেওয়া উচিত। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। যেটা মাসুদ কামাল হারুন রশিদ, আপনার কাছে আসতে চাই, এবং যে বিষয়টি হচ্ছে যে আমরা আরেকটি খবর আজকে আমরা দেখলাম যে বিদ্যুৎ বিল, আমরা সবসময় শুনি যে বিদ্যুৎ বিল অনেকেরই অভিযোগ রয়েছে যে বাড়িয়ে দেওয়া হয় বা বাড়তি আসে। এই বিষয়গুলো নিয়ে একটি অভিযোগ, এবং এইসব অভিযোগের ভিত্তিতে আসলে প্রায় 300 জনের জন্য শাস্তির সুপারিশ করেছে ডিপিডিসি, 5 জনকে এর মধ্যে বরখাস্ত করেছে। মানুষের অভিযোগগুলো অনেকটাই পুরনো। আমরা দেখলাম যে পদক্ষেপগুলো কার্যকর হওয়া নিশ্চয়ই ভালো। শেষ পর্যন্ত বিদ্যুৎ বিল নিয়ে মানুষের যে ভোগান্তি আসলে কতটা কমবে এইসব শাস্তি যদি হয়, কি বলবেন জনাব হারুন রশিদ? কি কমবে তার আগে আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি। এই যে 5 জন প্রকৌশলী আপনি বরখাস্তের খবর দিয়েছেন, তার ভিতরে একজন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। তিনি এই পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন, এবং এটা হচ্ছে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে ওই বরখাস্তের আদেশে বলা হয়েছে। একটা লোক যখন প্রকৃত অবস্থা সংবাদ মাধ্যমকে জানায়, তাহলে তাকে বরখাস্ত হতে হয়। মানে এখন যেটা আমার মনে হচ্ছে, তাহলে হয়তোবা তাদের জুরিসডিকশনে তারা ধরতে পারছে না,
তো যে সাংবাদিকরা রিপোর্ট করেছেন এই যে বিদ্যুৎ বিলের অবস্থা নিয়ে, তাদেরও পারলে হয়তো বরখাস্ত করতে। এখন আলোচনায় যেটা আসি যে আপনি এখন বরখাস্ত করছেন 5 জনকে, 100 জন বা 123 জনকে আপনি নোটিশ দিচ্ছেন। এই পাবলিক কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে দিয়েছে, এই খবরটিকে আপনি জানেন কিনা? মানে আমার কিন্তু বিদ্যুৎ বিল নেওয়া হয়ে গেছে, এবং আমি বলি আমি একজন সাংবাদিক মানুষ, আমি কিন্তু বিদ্যুৎ বিল শেষ পর্যন্ত সুরাহা করতে না পেরে দিয়ে দিয়েছি। তো আপনি তদন্ত কমিটি করলেন অসময়ে, যখন এটা আলোচনা হচ্ছে, মানে এই করোনার সময় আপনি একটা বিদ্যুৎ বিলের বাড়তি বিদ্যুৎ বিল চাপালেন, খেয়াল করেন সেই বিলটা কিন্তু আপনি নিয়ে গেলেন, টাকাটা পকেটে ভরলেন। এখন কিছু লোককে সাসপেন্ড, কিছু লোককে আপনি শোকজ এগুলো করছেন, তাতে আপনার আমার কি পাবলিকের টাকা কি পাবলিক ফেরত পাচ্ছে কিনা? আমি আমার রিপোর্টার কাছে জানতে চাইছিলাম, তুমি একটু জানার চেষ্টা করো যে এত কিছু হচ্ছে, যে আমার যে বেশি টাকাটা নিল সেটা কি ফেরত দিল কিনা। আসলে ভালো উদ্যোগ নিলে ভালো, বেটার লেট দ্যান নেভার, হবে না একদমই, তার চেয়ে কিছু হচ্ছে আমরা বগল পাবো। এই আপনি লিখে রাখেন, আমি লিখে দিচ্ছি, এই যে শাস্তিমূলক ব্যবস্থা, এই যে সাসপেনশন, এটা একটাও শেষ পর্যন্ত কারোর চাকরি যাবে না, কাউকে আর চাকরি থেকে বাইরে যেতে হবে না, হয়তো বা 2-1 মিটার রিডারের কিছু একটা হতে পারে, কারণ আমরা জানি সবসময় পানি নিচের দিকে গড়ায়, 2-1 জনকে দিয়ে এটা করা হবে। কিন্তু মানুষের এই যে 3 মাস ধরে মানুষ ভোগান্তি করলো, মানুষ যে 1 মাস ধরে চিল্লাচিল্লি করলো, মানুষ যে দৌড় এলো, মানুষ যে বিভিন্ন জায়গায় গেল, তার কি সমাধান হলো? এবং আপনি শেষ মুহূর্তে এসে কেন এখন বলেন এই সমস্যা হয়েছে, টাকাটা নেওয়া হয়ে গেছে, এখন এইগুলো দেখানো হচ্ছে। তবুও আমি আশা করি যে মানুষের ভোগান্তি কমবে, কেননা আমরা তো আশা নিয়েই বাস করি। হাত পা ছেড়ে দেওয়ার কথা মাসুদ কামাল ভাই বলেছেন, এর আগেও বলেছেন। আসলে কষ্টে ক্ষোভে দুঃখে তিনি এই কথা বলেন, আমি জানি, কারণ হচ্ছে আমরা তো একটা সমাধান চাই। তো আপনি এই 3 মাসের কি সমাধান করবেন? যে বিদ্যুৎ বিল নিয়ে 3 মাসের ঘর বিল করলেন, ভুতুরে বিল দিলেন, এখন হয়তো বা বলছেন 1 লাখ বা 2 লাখ গ্রাহকের ভুতুরে বিল। আসলে এটা আমি মনে করি থার্ড পার্টি দিয়ে তদন্ত হওয়া উচিত, বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন কর্তৃপক্ষ যারা বিদ্যুৎ বোঝে তারা তদন্ত করবে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। পাবলিকের পকেটের যে টাকা কেটে নিয়েছে সেগুলো ফেরত দেবে, এবং এর জন্য দায়ীদের শাস্তিমূলক ব্যবস্থা কি বিদায় করে দেন। এই ধরনের অদক্ষ, অথর্ব, অযোগ্য লোক কেমনে থাকে, যারা বিদ্যুৎ বিলটাই তৈরি করতে পারে না, তাদের রাখার দরকারটা কি? জি, নিশ্চয়ই মানুষের দীর্ঘদিনের ভোগান্তি আশা করি নিশ্চয়ই শেষ হবে। মানুষ সামনের দিনগুলোতে সেই ভোগান্তিটি থাকবে না। থাকুন আপনি জনাব হারুন রশিদ। আমরা একটু স্বাগত সাগর আপনার কাছে আসছে যে বাংলাদেশে কিন্তু নতুন করে জোন চিহ্নিত করে, রেড, ইয়েলো, গ্রিন এই ধরনের জোন চিহ্নিত করে লকডাউন করা হচ্ছে। আপনি তো কানাডাতে রয়েছেন, বিভিন্ন দেশের পরিস্থিতি আপনার জানা রয়েছে। আমরা জোন চিহ্নিত করে অন্যান্য বেশ কয়েকটি দেশও আমরা দেখেছি, বাট বাংলাদেশে এটি শুরু হয়েছে, কিন্তু সেভাবে রাজধানী তো এই জোন চিহ্নিত করে করা হয়েছে, রাজধানীর বাইরেও করা হয়েছে, লকডাউন করা হয়েছে, কিন্তু সেভাবে আসলে কার্যকর আমরা দেখছি না। শুরু থেকেই কয়েক দফায় লকডাউন করা হয়েছে, কোনোটি আসলে সেভাবে সফলতা দেখে। বাংলাদেশে আসলে আমি যদি ম্যারাথন রেসের কথা বলি, বাংলাদেশ ম্যারাথন রেসের যেখানে শেষ হবে সেখান থেকে রেসটা শুরু করতে চায়, প্রথম থেকে না। আপনি অ্যান্টিবডি টেস্টের কথা মাসুদ কামাল ভাই বলছিলেন, আমি একটা লাইন অ্যান্টিবডি টেস্ট বলি। প্রথমত হচ্ছে যে অ্যান্টিবডি টেস্টটা বাংলাদেশের জন্য কেন প্রয়োজন। অ্যান্টিবডি টেস্টটি কিন্তু করা হয় কারা আক্রান্ত হয়েছিল যখন ইকোনমি ওপেন করে তারা কাজে যাবে, কারা আক্রান্ত হয়েছিল তাদেরকে চিহ্নিত করার জন্য, কে আক্রান্ত হয়েছে তাদের চিহ্নিত করার জন্য না। বাংলাদেশের জন্য এখন দরকার হচ্ছে কে কে আক্রান্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করা, করে আইসোলেট করা। কারা আক্রান্ত হয়েছিল, হয়ে সুস্থ হয়ে গেছে, সেটি বাংলাদেশের কিন্তু আমার মনে হয় না খুব বেশি দরকার আছে। আরো কারণে দরকার হয় না, কারণ এই অ্যান্টিবডিটা নিয়ে একটু ডিবেট আছে। কারণ মানুষের শরীর তার যে কোনো, তার শরীরে ফরেন বডি বলে আর কি, যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া যাই কিছু ঢুকুক না কেন, তার বিরুদ্ধে ফাইট করার জন্য একরকম শক্তি সে অর্জন করে। আর যদি সেটা না থাকে তাহলে খুব বেশি ওই অ্যান্টিবডিটা আর খুব বেশি দিন থাকে না। এরকম একটা আলোচনা কিন্তু কানাডাতে হয়েছে, যে কারণে কানাডা এটা নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। এখন এই যে জোনিং সিস্টেমের কথা বলেন, যদি জোনিং সিস্টেমটা আপনি রাজার বাজারে জোনিং করলেন, করার পরে ওই এলাকার মানুষগুলো ঘুরে থাকলো, ওই এলাকার মধ্যে এটি আর বিস্তার ঘটলো না। কিন্তু আজকে আপনি ওয়ারি শুরু করলেন, ওয়ারিতে আবার মানুষগুলো ঘুরে থাকবে, সে জায়গায় বিস্তার হবে না। কিন্তু সারা শহরের অবস্থাটা কি? তারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আপনি রাজাবাজারকে যখন খুলে দিলেন, রাজাবাজারের মানুষগুলোকে বাইরে যাবে না, আপনি তো তাদেরকে ঘরে বসিয়ে রাখছেন না। তাহলে তারা আবার বাইরে গিয়ে, বাইরে যদি কেউ সংক্রমিত থাকে, যা তার সঙ্গে কাশার সংস্পর্শে গিয়ে সে কি জীবাণুটা আবার তার রাজাবাজারে নিয়ে যাবে না? এই বিষয়গুলো আসলে জোনিং করা হয় সব দেশে, যেমন কানাডাতে হয়েছে। যখন ইকোনমি ওপেন করা হয় তখন
যখন প্রোটেকশন করা হয় তখন না। এটি কিন্তু শুরুর দিককার বিষয় না, জরিপটা হচ্ছে শেষ দিককার বিষয়, যে আমি খুলবো এই খাত খুলবো, এই এলাকা খুলবো, শহর খুলবো না, গ্রামগুলো খুলবো, শহরে সবার পরে আসবো। এটি হচ্ছে ইকোনমি ওপেনিং আপের বাংলাদেশ সেই জায়গা থেকে শুরু করেছে। বাংলাদেশ তো ইকোনমি ওপেন করছে না, বাংলাদেশের এখন বিস্তার করছে, বাংলাদেশকে বিস্তার থামাতে হবে। ফলে এটি আমার কাছে মনে হয়েছে যে ম্যারাথনের মানে গন্তব্যস্থল থেকে বাংলাদেশ শুরু করেছে, এখন পিছন থেকে এসে ম্যারাথনে বিজয় হওয়া যাবে কিনা সেটি ভেবে দেখার বিষয় আছে। জি, ধন্যবাদ শওকত আলী সাগর, আপনি থাকুন আমাদের সঙ্গে। ইব্রাহিম ইসলাম, আপনি চিকিৎসক হিসেবে আসলে আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন দেশ ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিনের কাজ করে যাচ্ছেন, কেউ সেকেন্ড, কেউ ফার্স্ট, কেউ থার্ড স্টেজে রয়েছেন। বাংলাদেশেও একটি সুখবর আমরা দেখছি, গত পরশুদিন আসলে ভ্যাকসিনের একটি ঘোষণা দেওয়া হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই বিষয়টি যদি আপনি একটু বলেন যে এখন সারা বিশ্বে এটি যদি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কোন পর্যায়ে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে রাশিয়াতে আপনি আছেন, সেখানে আসলে ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তারা চালু রেখেছেন বা চালু আছে কিনা যদি একটু বলেন। আমি আপনার প্রশ্নের শেষ থেকে শুরু করি, যেটা হচ্ছে রাশিয়াতে বিজনেস প্রতিষ্ঠান বা ইকোনমি চালু আছে কিনা। হ্যাঁ, রাশিয়াতে গত 8ই জুন লকডাউন শিথিল করা হয়েছে এবং 15ই জুন এটা সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হয়েছে। এখন সবাই স্বাভাবিকভাবে কাজ করছে, মেট্রোগুলো চালু আছে, ইন্টারনাল যে ফ্লাইট এগুলো চালু আছে, ব্যবসা প্রতিষ্ঠান চালু আছে। তবে অবশ্যই যখন আমরা বাজারে যাই অবশ্যই আমাদেরকে হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে যেতে হয়। তো মানে তীব্র যেটা বলে সতর্কতা, যেমন আমরা যে ইউনিভার্সিটি এরিয়াতে আছি, আমাদের ইউনিভার্সিটি এরিয়ার পার্ক গুলা বা যে কোনো জায়গায় যদি আমরা যেতে চাই অবশ্যই আমাদেরকে বাস, পাবলিক ট্রান্সপোর্টে গ্লাস এবং মাস্ক এবং সেলফ ডিস্টেন্স যেটা মেনটেন করা, একটা গাড়ি একটা সিটের পাশে আরেকটা সিট খালি রেখে পরবর্তী সিট এইভাবে। এবং রাশিয়া আপনি জানেন যে গতকালের নিউজ যেটা হচ্ছে রাশিয়াতে আগামী 15 জুলাই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হওয়ার কথা ছিল, কিন্তু মানে করোনার এই সংক্রমণের সংখ্যা আবার বাড়ার একটা সংখ্যা তৈরি হয়েছে। মস্কোর মেয়র সার্গেই সাবিয়ানিন যেটা বলছিলেন গত সপ্তাহে যে সেকেন্ড ওয়েভ উইদিন 2 উইকস এর মধ্যে আসতেছে। তো মানে রাশিয়া খুবই সতর্ক এই ব্যাপারে, এই কারণে তারা আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট অফ করে দিয়েছে এবং আগামী 30 জুলাই পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট অফ থাকবে। তো এখন আমি আসি আপনার প্রথম প্রশ্নে, যেটা আপনি বলছিলেন যে ভ্যাকসিনের ব্যাপারে। রাশিয়া শুরু থেকেই প্রায় 7টি ল্যাবে তাদের করোনা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা করছিল এবং গ্যামিলি রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজির তথ্য অনুযায়ী এটা গত 21শে মে প্রথম মানে মানব দেহে তারা করোনার যে প্রথম ধাপ ভ্যাকসিনের সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং প্রায় মাসখানেক আগে রাশিয়ান আর্মির প্রায় 50 জনের মানে সুস্থ মানুষের একটি দলের উপর তারা অলরেডি প্রথম স্টেজ চালু করেছে। তো আশা করতেছি যে সেপ্টেম্বরের শেষের দিকে তারা মানে ভাইরাস মানে ভ্যাকসিন সম্বন্ধে একটা সুখবর খবর আমাদেরকে দিতে পারবে। আর বাংলাদেশে যেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের জন্য অবশ্যই একটা গর্বের বিষয় যে গ্লোব ফার্মাসিউটিক্যালস তারা একটা প্রজেক্টে কাজ করতেছে এবং তারা অ্যান্টিবডি কিট নিয়েও কাজ করছে যেটা বললো। তো আমি আশাবাদী যে যদি বাংলাদেশ কিছু করতে পারে সেটার জন্য আমরা অবশ্যই গর্বিত এবং আমরা চাই এরকম কিছু একটা হোক। এবং আমি শেষ করবো এই কথা বলে যে আমাদের গত 29 জুন তারিখে ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটি স্কুল অফ বায়োমেডিসিনের হেড মিখাইল শেলনিকভ বলেন যে সেকেন্ড ওয়েভ আসছে। তো এই কারণে যে আগামী ফেব্রুয়ারি 2021 আগে রাশিয়া নর্মাল লাইফে ফিরে যেতে পারবে না, মানে নর্মাল যে কর্মকাণ্ড তাকে সাময়িক ভোগান্তিতে থাকতেই হবে। তো বাংলাদেশের হারানোর কিছুই নাই, তবে আমার দৃষ্টিতে যদি মৃত্যুর হার আর কমানো যেত, যেমন রাশিয়াতে সংক্রমিত হয়েছে প্রচুর কিন্তু সেই তুলনায় মারা গেছে কিন্তু খুবই কম, মাত্র 10,027 জন আজকে পর্যন্ত আপডেট। তো সেই তুলনায় বাংলাদেশ যদি তার মৃত্যুর হার কমাতে চায় তাকে অবশ্যই সচেতন হতে হবে, সরকারের পাশাপাশি সাধারণ নাগরিককে তাদের এগিয়ে আসতে হবে, যেটি বারবারই বলা হচ্ছে। আপনি থাকুন জনাব ইব্রাহিম ইসলাম। জনাব মাসুদ কামাল, উত্তরের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, সেখানে কয়েক লাখ লাখ মানুষ আসলে পানিবন্দী রয়েছে, এখন পর্যন্ত 10 জন মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো রয়েছে, প্রতি বছরই কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, মানুষ সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে, মানুষের দুর্ভোগ কিন্তু প্রতি বছরই এই দুর্ভোগটি আসে মানুষের উপর সেই সব অঞ্চলে। একই সাথে আসলে আরেকটি ঘটনা আমরা দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে। এইসব বিষয় নিয়ে যদি আপনার কিছু বলার থাকে যারা মাসুদ কামাল।
এই যে আপনার বন্যা, এই যে মনে করেন সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু, এগুলো হলো আমাদের নিয়তি। আমরা এই ভাগ্য নিয়ে এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি এবং এই ভূখণ্ডে এই ভাগ্য নিয়ে আমাদেরকে বাস করতে হচ্ছে। বিএসএফ এর এটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারি, সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে আলোচনা হয়, যেদিন আলোচনা হয় ওই দিনও গুলি হয়। আবার এখানে আমরাই বলি, আমাদের মিডিয়া, আমাদের যে কি বিজেপি আছে ওনারা গুলি টুলি করেন না, বিএসএফ গুলি করেন। সব চোর চোরাচার সব বোধহয় আমাদের এখানে আছে। তো ওনারা মারেন, পাখির মতো মারেন, আমরাও মরি, এটা নিয়ে আর কিছু হয় না। আবার বেশি কিছু বললে বলে দায় দায়িত্ব থেকে সরকার নিবে না, এটাও সরকার কয়েকবার বলছে। কাজে এটা নিয়তি স্যার আমাদের আর কি। আর বন্যার যে কথাটা বললেন, দেখেন বন্যা কিন্তু একটা ভয়াবহ বিষয় আমি এই মুহূর্তে মনে করি কেন, যখন বন্যাটা, যখন পানিটা যখন উঠে, তখন মানুষের কিন্তু উঁচু জায়গাগুলিতে উঠতে হয়, থাকতে হয়। হ্যাঁ, এটা বাঁধ হোক, বেড়িবাঁধ হোক, অথবা কোনো স্কুল হোক, এখানে যে ওঠে, সেখানে কিন্তু গাদাগাদি করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন আপনার এই করোনার সময় এই গাদাগাদি হয়ে থাকাটা তো মরার উপর খাওয়ার মতো একটা অবস্থা হবে। তো জি। বন্যা আমাদের প্রতি বছরই হয়। এখন সরকার, এখানে বিষয় যে বন্যাটাকে সরকার এবার কিভাবে মোকাবেলা করবে। প্রতিবার যেভাবে মোকাবেলা করে সেভাবে মোকাবেলা করলে কিন্তু এবার হবে না, কারণ প্রতিবার তো করোনা থাকে না, তাই না? এই জন্য একটা স্পেশাল প্ল্যানিং সরকারের থাকা উচিত। আমার মনে হয় আছে নিশ্চয়ই, সরকারের মধ্যে তো অনেক জ্ঞানী গুণী লোক আছেন, তারা নিশ্চয়ই বুদ্ধি টুদ্ধি বের করে একটা মানে বিশেষ একটা পদ্ধতি বের করবেন। কি করবেন এখন আমরা জানি না, আমাদের জানার ভাগ্য এখনো হয়নি। তো কি হবে আমি জানি না, তবে আমি মনে করি এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, নয়তো এই বন্যার কারণে কিন্তু আরেকটা ডিজাস্টার হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ জনাব মাসুদ কামাল, থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব হারুনুর রশিদ, যে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি নিয়ে গত কয়েকদিন ধরে কথা হচ্ছে। আজ আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা হ্যান্ডশেকের ভিত্তিতে বিদায় নিচ্ছেন যেসব শ্রমিকরা, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আবার যখন আধুনিকায়ন করে এই পাটকলগুলো চালু করা হবে তখন আবার তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, সেখানে নেওয়া হবে, এই একটি খবর রয়েছে আজকে গণমাধ্যমে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে করোনা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। করোনা মোকাবেলায় বাংলাদেশকে $5 কোটি ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, এমন একটি খবর রয়েছে। এবং করোনার কারণে যেমন লকডাউন দফায় দফায় বেড়েছে, করোনা দীর্ঘায়িত হচ্ছে, রেড জোনের ভিত্তিতে বিভিন্ন এলাকা লকডাউন হচ্ছে, কিন্তু আসলে সেভাবে সফলতার মুখ দেখছে না। এবং সরকারের বেশ উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেগুলো সফলতার মুখ দেখছে না। মানুষও দায়িত্ব, অনেকে মানুষের মধ্যেও কিন্তু দায়িত্ব রয়েছে, অনেকে মানছেন না। সবকিছু মিলিয়ে আসলে কি বলবেন জনাব হারুনুর রশিদ? আমি একটু পাটকলটা আলাদাভাবে বলি। এটা তো আপনার পাটকল তো 87টা দিয়ে শুরু হয়েছিল 72 সালে এবং জুটমিল কর্পোরেশনের অধীনে, এবং সর্বশেষ 25টা ছিল, এই 25টা বন্ধ করে দেওয়া হলো। আপনার 93 সালে কিন্তু বিশ্ব ব্যাংকের সাথে একটা চুক্তি হয়েছিল যেগুলো কিভাবে বন্ধ করবে। কিন্তু এর মধ্যে কিন্তু পাটকল নিয়ে আমরা আসার কথা শুনছি, পাটের বাজার বাড়ছে, বিকল্প পণ্যের বাড়ছে। বাংলাদেশে খেয়াল করবেন যে বেসরকারি যে পাটকলগুলো সেগুলো লাভজনক, এটা একটা ইন্টারেস্টিং কেস। এই পাটকলের পক্ষ থেকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র বাংলাদেশে যেটা শ্রমিক আন্দোলন করে, তারা কিন্তু একটি পরিকল্পনা দিয়েছিল সরকারের কাছে যে 1000 কোটি টাকা খরচ করলে এই পাটকল আধুনিকায়ন এবং লাভজনক করা সম্ভব। এই পরিকল্পনা এবং এর আগে কিন্তু আমরা বলেছি, আমাদের মন্ত্রীরা বলেছেন, আমাদের প্রশাসনের পক্ষে বলা যে সুদিন ফিরে আসছে, কিন্তু সেই সুদিন কেন আসলো না, কেন বন্ধের প্রয়োজন পড়লো, এটা কিন্তু আলোচনার দাবি রাখে। কারণ হচ্ছে যে আপনি 5000 কোটি টাকা খরচ করে এটাকে যদি আপনি বন্ধই করেন, যেখানে পাটের বাজার তৈরি হয়েছে, যেখানে পাটের বিকল্প ব্যবহার তৈরি হচ্ছে, যেখানে ভারত পাট নিয়ে ভালো ব্যবসা করছে, সারা দুনিয়া ব্যবসা করছে, সেক্ষেত্রে এটা বন্ধ করলেন, আবার আধুনিকায়ন করে কিন্তু চালু করবেন পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো এইটা একটা বন্ধ করা কি, আপনি আধুনিকায়ন তো এই এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটা করা যায়, এটা বন্ধ না করে এটা কিন্তু মার্জ করা সম্ভব। আমি জানি না সেটা কেন করলেন, কেন তাদের এটা হলো, কিন্তু এটি হচ্ছে আমার কাছে খুব ভালো লাগেনি। অনেক হয়তো বলবেন যে পাটকল তো আগেই বন্ধ করা উচিত ছিল, 48 বছরের ইতিহাসে 44 বছর পাটকল লোকসান দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং কেস কি, পাটকল শ্রমিকরা এর জন্য দায়ী কিনা এবং তার অভিঘাত কিন্তু তাদের উপরে দায়ী কিনা, এটা কিন্তু কখনো আমরা বিবেচনা করিনি। সেই জায়গাতে আসলে দাবি রাখে। আর আপনি কোভিড এর কথা বলছিলেন, সংক্রমণ বাড়বে, আমরা কোরিয়া থেকে সাহায্য পাবো। একটি কথা আপনাকে বলি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কয়েকদিন আগে এবং আজকে ওই যে আপনার যে ব্রিফিং হয় সেখানে একটু তথ্য দেখবেন যে 64 থেকে 67% করোনা বেড খালি আছে, অর্ধেক আইসিইউ খালি আছে, ভেন্টিলেটর নাকি 400টার খালি 50টা ব্যবহার হয়। এবার আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি, এখন যত করোনা রোগী পজিটিভ হয় তার ভিতরে মাত্র 10% হাসপাতালে যায়। কেন? এই প্রশ্নটার আমি জবাব দেই।
এই রোগীরা কি জানে যে কোন কোন হাসপাতালে খালি আছে? তারা কি জানে কোথায় বেড খালি আছে? আমার প্রস্তাব হলো যে প্রত্যেক দিন 24 ঘন্টার আপডেট থাকতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটে অথবা একটি ফোন নাম্বারে অথবা একটি অ্যাপসে, যে কোন হাসপাতালে কতটি বেড, কতটি আইসিইউ, কতটি ভেন্টিলেটর খালি আছে। এভরিডে মানুষ এটার আপডেট জানবে, তাহলে তাকে কিন্তু হাসপাতালে দৌড়াইতে হবে না, সে কিন্তু খালি হাসপাতালেই যেতে পারবে। আর যদি যেয়ে ফেলে, তাহলে যে হাসপাতালে যাবে সেই হাসপাতালের রিসেপশন থেকে বলে দেওয়া হবে যে অমুক হাসপাতালে 5টি বেড খালি আছে, আপনি দৌড় দেন। হাসপাতাল বেডের এই যে হিসাব দিয়ে আসলে হবে না। আপনি হাসপাতালে মানুষকে ভর্তির ব্যবস্থাটি করতে হবে। তো যেখানে মানুষ হাসপাতালে, আপনি এত বেড খালি কিন্তু হাসপাতালে মানুষ জায়গা পায় না, ভর্তি হতে পারে না, এটি একটু বিস্ময়কর বিষয় না? এই একটা জিনিস একটু সলভ করুক না করোনা ট্রিটমেন্টের। আমার এত 64% বেড খালি মানে করোনা রোগী নাই, বিষয়টি কি তাই? আপনি কি জানেন যারা মারা যায় করোনায়, তার ভিতরে 30% বাসায় মারা যায় এবং তারা হাসপাতালে যাওয়ারই সুযোগ পায়নি। সুতরাং এই ধরনের পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। বারবারই বলি, যদি থেকে থাকে সুষ্ঠু ম্যানেজমেন্ট নিয়ে আসেন। কি করতে যাচ্ছি স্পষ্ট করেন, আমার নাগরিকদের যে সিরিয়াসনেস এটা বোঝাতে হবে। একটু আর কি সাগর ভাই যেটা বলছো, যে আমাকে যদি ঢিলে দেওয়া হবে মনে হয়, আমার মনে হবে ও আর কি হবে, একটু ঘুরে আসি। সুতরাং বিষয়টি স্পষ্ট, শক্ত এবং স্বচ্ছ এবং মানুষের কাছে মেসেজটা ক্লিয়ার করতে হবে, নয় কিন্তু ভোগান্তি আমাদের কপালে ভোগ আছে, এটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা বলি। জি, ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। থাকুন আমাদের সঙ্গে। জনাব শওকত আলী সাগর, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে বাংলাদেশে ভ্যাকসিন আবিষ্কারের একটি ঘোষণা আমরা দেখেছি গত পরশুদিন। এছাড়া সারা বিশ্বের যেসব দেশগুলো এখন পর্যন্ত করোনা মোকাবিলায় সফল হয়েছে, তাদের প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান বাস্তবতার বিবেচনায় আপনি শেষ কথা কি বলবেন? বাংলাদেশের ভ্যাকসিনের যে সংবাদটি সেটি অবশ্যই আনন্দদায়ক, কারণ বাংলাদেশ কেবল বহির্বিশ্বে নেগেটিভ নেতিবাচক সংবাদ দিয়ে আলোচিত হবে এটি আমাদের কাছেও ভালো লাগে না। ফলে যে বৈজ্ঞানিক প্রচেষ্টা, সারা বিশ্বে যে বৈজ্ঞানিক প্রচেষ্টা, সেখানে ভ্যাকসিন এটি একটি লম্বা প্রক্রিয়া। আমরা বলি না যে আজকে তারা যেটি বলছে এটি বাস্তবায়িত হবে, এটি মাঝপথে থেমেও যেতে পারে, কিন্তু চেষ্টাটা হচ্ছে, সেটি হচ্ছে আনন্দের সংবাদ এবং গৌরবের সংবাদ। আর করোনা ভাইরাসের ক্ষেত্রে একটি জিনিস হচ্ছে পরিষ্কার, এটি কিন্তু আপনি ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা আলাদা পদক্ষেপ নিয়ে করোনাকে আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যে 14 দিন পিরিয়ড বলা হয়, যে একজন কারো সংস্পর্শে আসার পরে ইনকিউবেশন পিরিয়ডটা, এই পিরিয়ডটা যে ঘরে থাকতে বলা হয়, এটি আসলে সারা দেশ জুড়ে একটি সমন্বিত চেষ্টা করার বিষয়। ভাঙ্গা করে আপনি এক জায়গায় কমবে, আরেক জায়গায় বাড়বে, আরেক জায়গায় কমবে, আরেক জায়গায় বাড়বে, আবার সারা দেশেই থাকবে। আপনি দীর্ঘ সময়, শুরু থেকে কত মাস গেল বাংলাদেশ, টানা একটি মাস, 14 দিন, 28 দিন, এরকম একটি সময় ধরে সব জায়গায় বন্ধ রাখা গেলে কিন্তু বাংলাদেশ পরিস্থিতি অনেক উন্নয়ন হয়ে যেত। যে কোনো পর্যায় থেকে শুরু করে আসলে বাংলাদেশকে এটিই করতে হবে। এর বাইরে ম্যারাথনের একদম গন্তব্যস্থল থেকে আমি অনেক কাজ করছি, এই আলোচনা দিয়ে আসলে আমরা ভালো কিছু করতে পারবো না, ভালো কোনো সুফল পাবো না। এবং হারুন যে কথাটি বললো আমি একমত, যে মানুষ আসলে হাসপাতালে, তারা মনে করে যে হাসপাতালে যাওয়া যাবে না, হাসপাতাল আমি পাবো না, এই যে একটা কনসেপশন। বাংলাদেশে যার সঙ্গে কথা বলি বলে, ভাই আমি যখন অসুস্থ হবো, দরকার হবে, তখন তো আমি হাসপাতাল পাবো না। এই যে পাবো না, এই ভাবনাটা ভাঙার উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে। এইটুকুই আমি মনে করি যে বাংলাদেশের জন্য করণীয়। জি, অসংখ্য ধন্যবাদ। বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে আগাইতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শওকত আলী সাগর এবং হারুনুর রশিদ এবং মাসুদ কামাল, এবং আমাদের সঙ্গে রাশিয়া থেকে যুক্ত হয়েছেন ইব্রাহিম ইসলাম। আপনাদের চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অদৃশ্য ভাইরাস করোনা দীর্ঘমেয়াদী সংক্রমণের পথে বাংলাদেশ। এই মুহূর্তে আপনার সতর্কতা ঠেকাতে পারে সংক্রমণ, ঝুঁকিমুক্ত করতে পারে দেশকে। তাই বিধিনিষেধ মানুন, যতটা সম্ভব ঘরে থাকুন। শুভরাত্রি।